আছেন? বাড়িতে কেউ আছেন? বৃষ্টি পড়ছে মুষলধারে। হাতের ব্যাগটা নিয়ে কোনো রকমে মাথা ঢেকে বাড়িটার উঠোন পেরিয়ে আরও খানিকটা ভিতরে এগিয়ে যায় লোকেন। নিচের তলার শেডটার মধ্যে গিয়ে আগের চেয়ে অনেকটা গলা চড়িয়ে ডাক দেয়, কেউ আছেন? কুরিয়ার আছে। কোনো সাড়া শব্দ নেই। বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার শব্দে ওর গলাটা দোতলার লোকজনের কানে পৌঁছচ্ছে না নিশ্চয়ই। সিঁড়ির মুখটায় গিয়ে কুরিয়ার কুরিয়ার বলে আরও বেশ কবার ডাকে, কিন্তু কেউ তো বেরিয়ে আসছে না। খামের উপর একটা ফোন নাম্বার লেখা ছিল, সেটাও তো ধরছে না কেউ। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল দেখছি। তার উপরে প্রতি সেকেন্ডে বৃষ্টির দাপট যেভাবে বাড়ছে, সঙ্গে হাওয়ার ঝাপটা, তাতে কাক ভেজা শরীরে কাঁপুনি লাগছে রীতিমতো। আকাশে মেঘের অবস্থা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছিল বটে, কিন্তু বৃষ্টিটা যে আচমকাই এভাবে হুড়মুড়িয়ে নেমে আসবে ভাবতেই পারেনি নীলিমা কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান লোকেন পালিত। হাতে যেহেতু এই একটা চিঠির ডেলিভারি বাকি ছিল, আর ঠিকানায় লেখা মল্লিকপাড়ার এই গলিটাও স্টেশনের কাছেই, তাই ভেবেছিল চিঠিটা বাড়ির কারো হাতে ধরিয়ে দিয়ে ঝড়ের গতিতে সাইকেল চালাতে পারলে 5:30টার লোকালটা পেয়ে যাবে যা করে হোক। কিন্তু এই বাড়িটায় ঢুকে তো পড়া গেল মহা ঝামেলায়। ডেকে কাজ না হওয়ায় বাইরের দিকে সিঁড়ি ভেঙে উঠতে শুরু করে লোকেন। দোতলায় উঠে কুরিয়ার কুরিয়ার বলে দুবার জোরে ডাকতেই ভেতর থেকে একটা বড় সড়ো ল্যাব্রাডর কুকুর বেরিয়ে এসে আবার ভেতরে চলে গেল। তারপরেই ঘরের ভেতর থেকে যাই বলে একটা ভাঙা ভাঙা পুরুষ কণ্ঠ কানে এলো। কয়েক মুহূর্তের মধ্যে এক 80 পেরোনো বৃদ্ধ বেরিয়ে আসে বারান্দায়। কে? বলতে বলতে একটা হাঁটার লাঠিতে ভর দিয়ে এগিয়ে আসতে থাকে লোকেনের দিকে। কুরিয়ার আছে দাদু, নিয়ে তাড়াতাড়ি যদি একটা সই করে ছেড়ে দেন। তাড়াতাড়ি পারবো না ভাই, দেখতেই পাচ্ছ যা বয়স হয়েছে, ভালো করে হাঁটতে চলতে পারি না আর। কাছে এসে পুরু চশমাটা নাকের উপর তুলে ওর দিকে তাকায় বৃদ্ধ। তা তুমি তো সাধন না? তুমি এই এরিয়ায় নতুন নাকি? হ্যাঁ, আমার নাম লোকেন, এই কুরিয়ারে নতুন। সাধনদার বয়স হয়েছে তো কাজ ছেড়ে দিয়েছেন। ও, ভেতরে এসো। আর তাড়াতাড়ি করেই বা কী করবে? বাইরে যা বৃষ্টি পড়ছে, ভেতরে এসে সোফায় বসো, সইটা করে দিচ্ছি। কে? এই ঝড় জলের মধ্যে আবার কে এলো? লাগোয়া ঘরের ভেতর থেকে এক বৃদ্ধার গলা ভেসে আসে। কুরিয়ার সার্ভিসের চিঠি এসেছে। যেরকম অন্ধকার করে এসেছে, তুমি চার্জার লাইটটা নিয়ে এসো তো। লোকেন এগিয়ে গিয়ে বসে সোফার পাশের চেয়ারটায়। চিঠিটা ব্যাগ থেকে বের করে রাখে সামনের টেবিলে। ছাপানো খাতাটা এগিয়ে দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রাপকের সই করার জায়গাটা। বৃদ্ধা আলো নিয়ে এলে কাঁপা কাঁপা হাতে সই সেরে চিঠিটা হাতে তুলে নেন বৃদ্ধ। অত্যধিক যত্নের সঙ্গে খামটার উপর হাত বুলিয়ে প্রেরকের ঠিকানার উপর থামেন। কার চিঠি?
বৃদ্ধা বলেন, কার আবার? আমাদের আর কে আছে চিঠি লেখার? চিঠিটা ঠিক ওর পিছনে দাঁড়ানো মহিলার হাতে তুলে দিয়ে সামনের দিকে মাথা ঝুঁকিয়ে বসেন মানুষটা। কি লিখেছে পড়ো তো দেখি। চশমাটার যা অবস্থা, এই আলোয় কিছুই আমার চোখে ধরবে না। বৃদ্ধার শরীরের ভাষা পাল্টে যায় মুহূর্তে। তার চোখেও ভারী চশমা। চিঠিটাকে চার্জার লাইটের একেবারে কাছে নিয়ে গিয়ে পড়তে শুরু করে। পরম পূজনীয় মা ও বাবা, আশা করি তোমরা দুজনেই ভালো আছো। প্রতিবারের মতো এবারেও মাসের 26 তারিখে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা হয়ে গেছে। শম্ভুদাকে দিয়ে সময় সুবিধা মতো তুলিয়ে নিও। বাবা, বাঁ চোখে ছানি অপারেশনটা এবার করিয়ে নিও। দামি বিদেশি লেন্সটাই লাগিও। খরচ নিয়ে একদম চিন্তা করবে না। আর মা, তুমি তোমার সব ওষুধ ঠিক মতন খাচ্ছ তো? অপারেশনটার পর তোমাকে নিয়ে সব সময় চিন্তায় থাকি। ঠিক মতো খাচ্ছ দাচ্ছ তো? যত্ন নিচ্ছ তো শরীরের? দূরে আছি বলে এমন কখনো ভেবো না যে তোমাদের কাছে নেই। আমাদের নিয়ে চিন্তা করবে না, আমরা তিনজনেই এখানে ভালো আছি। প্রণাম নিও। ইতি তোমাদের তনা। ডুকরে ওঠেন বৃদ্ধা। হাত থেকে খসে পড়ল চিঠিটা। দু হাত দিয়ে কান্নাটা আটকে প্রায় ছুটে ঘরের ভেতর চলে গেলেন। কি হলো মাসিমার? অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকায় লোকেন। কিছু না, ছেলে চিঠি পড়ে নিজেকে সামলাতে পারেনি আর কি। আপনার ছেলে বাইরে থাকে তাই তো? বেঙ্গালুরু ঠিকানা দেখলাম। সে কি আসে না? কাজের চাপে আসতে পারে না তাই তো? আসবে কি করে? সে তো আর নেই। নেই মানে? কি বলছেন? বুঝতে পারছি না। নেই মানে আছে, কিন্তু এ দুনিয়ায় নেই। নতুন গাড়ি কেনার পর ছেলে আর বউকে নিয়ে নিজে ড্রাইভ করে আলেপ্পি যাচ্ছিল। উল্টো দিক থেকে একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় শেষ, সব শেষ। গলা আটকে আসে বৃদ্ধের। ঘোলাটে চোখ দুটো ভরে ওঠে জলে। শেষ বলতে? তাহলে এই চিঠিটা? চোখের পরিধিতে চাপ দিয়ে বড় বড় চোখে তাকায় লোকেন। হ্যাঁ, ওই পাঠিয়েছে। প্রতি মাসেই পাঠায়। মাসের ঠিক 26 তারিখে আমাদের ব্যাংকের বইয়ে টাকা পাঠিয়ে দেয়। বুড়ো বাবা, বুড়ো মায়ের প্রতি দায়িত্বে কোনো ত্রুটি রাখে না। লোকেনকে আঁতকে উঠতে দেখে কিছুটা যেন বিরক্ত স্বরে বৃদ্ধ বলেন, কি হলো? এতে অবাক হওয়ার কি আছে? যারা এই দুনিয়ায় নেই তারা কি চিঠি লিখতে পারে না? না না, আমি তা বলিনি। না মানে বলতে চাইনি। আজ বছর তিনেকের ওপর হলো আমাদের তনা নেই। তাহলে প্রতি মাসে এই চিঠিগুলো লেখে কে? আমার ব্যাংক অ্যাকাউন্টে কে পাঠায় টাকা? ওর মায়ের অপারেশনের সময় কে অতগুলো টাকা পাঠিয়েছিল? কেন, কোনো সন্দেহ আছে নাকি? কে সন্দেহ করছে? তুমি? হালকা কাঁপতে থাকা মুখটা লোকেনের উপর স্থির করে বৃদ্ধা।
না না, সন্দেহ করিনি, এরকম তো শুনিনি, তাই ভাবছিলাম। অসংখ্য কাটাকুটি খাওয়া কপালে ভ্রু দুটোকে ভাঁজ খাইয়ে বৃদ্ধ বলে, তোমাদের কুরিয়ারের আগের লোকটাকে কিন্তু কোনো দিন অবাক হতে দেখিনি। আমাদের সঙ্গে অবশ্য দু একবারই দেখা হয়েছে, কথা হয়েছে 2-1 মিনিটের বেশি না। তনার সব চিঠিপত্র তো শম্ভুই নেয়, ওই সব করে। সে আবার কোথায় গেল, এত দেরি তো করে না। গলা শুকিয়ে কাঠ লোকেনের, কি বলবে বুঝে উঠতে পারছে না। বৃদ্ধের গলার স্বরে মেঘের ঘরঘরানি যেন। কাছেই কোথাও বাজ পড়ল সশব্দে, কেঁপে ওঠে লোকেনের সারা শরীর, শিরদাঁড়া ওঠে শিরশিরিয়ে। পিছনের সিঁড়িতে কারো একটা উঠে আসার শব্দে ফিরে তাকায় সে। একটা লোক হাতে বড় একটা ছাতা নিয়ে উঠে এসে দাঁড়ায় কাক ভেজা অবস্থায়। শিরিঙ্গে রোগা, প্রায় 6 ফুট লম্বা একটা ফর্সা মতো লোক। বাঁ হাতে একটা টর্চ, ডান হাতে ভিজে ছাতাটা বন্ধ করে এক কোণে রেখে এগিয়ে এসে দাঁড়ায় লোকেনের ঠিক পাশে। বৃদ্ধের দিকে তাকিয়ে বলে, সব ঠিক আছে তো? ফোনটা বাড়িতে ফেলেই বেরিয়ে এসেছিলাম। অর্ধেকের বেশি রাস্তা এসে পড়ে যখন খেয়াল হলো, তখন বৃষ্টিটা এমন হুড়মুড়িয়ে নেমে এসেছে যে আর বাড়ি ফেরার অবস্থা ছিল না। তাই কিছুটা একটা শেডের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে এদিকে দেরি হয়ে যাচ্ছে বুঝে চলে এলাম। না না, তেমন দেরি হয়নি। এই ঝড় বৃষ্টির মধ্যে কি আর ঘড়ি ধরে সব কিছু করা সম্ভব? লোকেনের দিকে হাত বাড়িয়ে বৃদ্ধ বলে, এই ভদ্রলোক চিঠি দিতে এসেছেন। কে আপনি? লোকটা ভারী গলায় জিজ্ঞাসা করে লোকেনকে। কবজিতে সোনার বালা, শূন্যে ছাড়া হাস সর্বস্ব হাতটা খানিকটা তুলে বৃদ্ধা বলেন, এই ছেলেটা নীলিমা কুরিয়ারের, চিঠি দিতে এসেছে। তনার চিঠি দিতে এসেছে। ও টাকাটা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে, তাই লিখেছে। আমাদের শরীরের যত্ন নিতে লিখেছে। ওর বাবার চোখের অপারেশনটা করিয়ে নিতে বলেছে। একে তো আগে দেখিনি। নীলিমা কুরিয়ার থেকে তো সেই সাধন বলে লোকটা আসতো। চেয়ার থেকে পিছনটা তুলে অর্ধেক উঠে দাঁড়ায় লোকেন। হ্যাঁ, এই লাইনটা সাধনদাই দিত এতদিন। উনি কাজ ছেড়ে দিয়েছেন, ওর জায়গায় আমি এসেছি। এখন থেকে এদিকে সব চিঠি আমি দিতে আসব। লোকটা কোনো উত্তর দিল না, মুখটা ভাবলেশীন। বাইরের দিকে তাকিয়ে বলল, যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না রাতের আগে থামবে। হ্যাঁ, বৃষ্টির তো থামারই নাম নেই। ছাতা আনিনি, তাই আটকে পড়েছি। দাদু দিদিমা বললেন বসে যেতে, তাই বসে আছি। কখন বেরোতে পারবো বুঝতে পারছি না। আমাকে ট্রেন ধরতে হবে। কিছু যেন একটা লক্ষ্য করে আচমকাই সচকিত হয়ে উঠল শম্ভু বলে সেই লোকটা। দেওয়ালের গায়ে যেখানে ছাতাটা গুটিয়ে রেখেছিল সেদিকে হেঁটে গেল। ছাতাটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই ছাতাটা নিন, তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, না হলে আর ট্রেন পাবেন না। সারা রাতটা রাস্তায় বা স্টেশনে, আর 1 সেকেন্ডও বসে থাকবেন না। উঠে পড়ুন, এক্ষুনি উঠুন। চলুন, গেট অবধি এগিয়ে দিয়ে আসছি। শটান উঠে দাঁড়ায় লোকেন, কিন্তু বাইরে যেভাবে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে যে রকম এলোমেলো হাওয়া দিচ্ছে, তাতে এই ছাতা কোনো কাজেই আসবে না।
তাছাড়া ব্যাগে কুরিয়ার ডেলিভারি স্লিপগুলো রয়েছে, রয়েছে টাকা পয়সা, সব তো ভিজে ম্যাসাকার হয়ে যাবে। মুখে কিছু বলতে পারে না, কিন্তু লোকটার দিকে তাকায় অসহায় চোখে। তারপর বলে, হ্যাঁ বেরোচ্ছি, কিন্তু একটা প্লাস্টিকের প্যাকেট মতো কিছু হবে? এই অবস্থায় বেরোলে আমার কাগজপত্র সব ভিজে নষ্ট হবে, তাই চাইছি পেলেই বেরিয়ে যাব। প্লাস্টিকের প্যাকেট কোথায় পাবো এখন? বাইরে যেরকম অন্ধকার নেমে এসেছে, খুঁজে বের করাও তো অসম্ভব। লোকটা দ্রুত পায়ে এদিক ওদিক ছুটে বেরিয়ে যে কোনো একরকম পলিথিন প্যাকেট খুঁজতে লাগে। দ্রুত চক্কর মেরে কোনায় কোনায় টর্চ মেরেও যখন তেমন কিছু খুঁজে পায় না, তখন তাকে অস্থির দেখায়। কোনো অজানা কারণে ওকে ভয়ানক ব্যস্ত দেখায়। প্রতি মুহূর্তে যেন টেনশন বাড়ছে, মনে হয় ভীষণ মরিয়া, সারা দেহ জুড়ে ত্রস্ত ভাব। পলিথিন ব্যাগ পাওয়া যাক আর না যাক, বেরিয়ে পড়ুন এক্ষুনি, তাড়াতাড়ি, চটপট। বিদ্যুতের ঝলকানিতে এক ঝলক মুখটা যেটুকু দেখা যায়, তাতে স্পষ্ট এক ধরনের ভয়, উত্তেজিত ভাব। গলা খাঁকড়ে ওঠে লোকটা। কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? আর এক মুহূর্তও দাঁড়ানো যাবে না। বলছি না আমার সঙ্গে আসুন। ব্যাগ ফ্যাগ যা আছে তুলে নিয়ে আমার পেছনে পেছনে আসুন, চলে আসুন। লোকটা আচমকা এতটা ব্যস্ততা দেখাচ্ছে কেন? হঠাৎ এরকম ব্যস্ত হয়ে উঠল কেন? থতমত খেয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে লোকেন। বৃদ্ধ বৃদ্ধার দিকে ঘাড় ঘুরিয়ে আসছি বলতে যাচ্ছিল। শম্ভু বলে লোকটা চিৎকার করে উঠল, কি হলো? কি হলো? ও কি করছেন? তাকাচ্ছেন কেন? পিছনের দিকে তাকাবেন না একবারও। আপনাকে কি বলছি, কানে শুনতে পাচ্ছেন না নাকি? কেন? কি করলাম? চলে যাওয়ার আগে দাদু দিদিমাকে জানিয়ে যেতে চাইছিলাম আর কি। কিচ্ছু জানাতে হবে না। যে কাজে এসেছিলেন সেটা যখন হয়ে গেছে, এবার আপনি এদিকে আসুন। ভুলেও আর কোনো দিকে না তাকিয়ে সোজা আমার দিকে চলে আসুন, না হলে কিন্তু আপনি ভুগবেন। ভাবতেই পারছেন না কীরকম বিপদে পড়তে চলেছেন। মানে? কেন, কিসের বিপদ? হাত বাড়িয়ে দেয় লোকটা। অত কিছু বলার সময় নেই, আসুন, সময় শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি, ঝটপট, এদিকে এদিকে বলে লোকেনের হাতটা ধরে টান দেয় সামনের দিকে। কি হলো? যাচ্ছি তো, এরকম করছেন কেন? বলতে বলতে লোকটার টানে অন্ধকারে এগোতে গিয়ে পায়ের কাছে ছোট একটা টুল মতো কিছুতে বেঁধে হুড়মুড়িয়ে মেঝেতে পড়ে লোকেন। অস্পষ্ট গোঙানি কানে আসতেই শব্দের উৎস বুঝতে পিছনের দিকে তাকিয়ে দেখে অদ্ভুত আওয়াজটা বৃদ্ধ ও বৃদ্ধার গলা থেকে আসছে। একটা নয়, সম্মিলিত দুটো আওয়াজ। মুখ দুটো উপরের দিকে, শরীর দুটো দুমড়ে মুচড়ে যাচ্ছে যেন। বিদ্যুতের আরও এক ঝলকানিতে স্পষ্ট দেখা গেল শরীর দুটো বেঁকে চুরে সম্পূর্ণ উল্টে যাচ্ছে। বিস্ফারিত চোখ সরতে চাইছে না ওদের দিক থেকে। মাটিতে পড়া অবস্থাতেই শম্ভু চিৎকার করছে, বলছি না ওদিকে তাকাবেন না, চোখ সরিয়ে নিন, সরিয়ে নিন। হাত ধরে টানতে লেগেছে লোকটা। উঠুন, উঠুন, উঠে পড়ুন, দৌড়ে নিচে নেমে আসুন। ওদিকে তাকাবেন না, ভুলেও তাকাবেন না। হাত পা নিমেষে ঠান্ডা বরফ। মেঝেতে আছড়ে পড়ায় কোমরে লেগেছে খুব। সারা শরীর কাঁপতে লেগেছে থরথরিয়ে। চোখের সামনে এ কি দেখছে সে? বৃদ্ধ বৃদ্ধার শরীর দুটো মাথার দিক থেকে ভেঙে মিলিয়ে যেতে শুরু করলো। মশার ধূপের পোড়া মাথা যেমন খসে পড়ে, অনেকটা সেভাবে নিঃশব্দে ভেঙে পড়ে গেল। বেশিরভাগটাই ধোঁয়ার মতো পাক খেতে খেতে মিলিয়ে গেল বাতাসে।
গোঙানির আওয়াজটাও ক্ষীণ হতে হতে মিলিয়ে যাচ্ছে, ভেঙে ভেঙে অনেক দূরে মিলিয়ে যাচ্ছে যেন। কি হলো, ওদিকে তাকাচ্ছেন কেন? তাকাবেন না, ওদিকে তাকিয়ে থাকবেন না। লোকেনের মেঝেতে পড়ে থাকা শরীরটার পায়ের দিক থেকে হেঁচড়ে সিঁড়ির দিকে টানতে লেগেছে শম্ভু। সিঁড়ির কিনারে এনেও ফেলেছে, কিন্তু উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে লোকেন। বিস্ফারিত চোখের পলক পড়ছে না, কিছুতেই দৃষ্টি সরাতে পারছে না। হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছে ওই বৃদ্ধ দম্পতির দেহ দুটোর দিকে, যেগুলো মাথার দিক থেকে পা পর্যন্ত একটু একটু করে ভেঙে যেতে যেতে একেবারে মিলিয়ে গেল বাতাসে। চেয়ার দুটোর উপর এখন ওদের দুজনের আর কেউ বসে নেই। বারান্দাটা ফাঁকা, থমথমে, নিঃশব্দ। শুধু দুটো ধোঁয়ার সরু দুটো রেখা রয়ে গিয়েছে যেন, একটা পোড়া পোড়া অদ্ভুত গন্ধ। মাথা কাজ করছে না লোকেনের। উঠে বসলেও ঘন এক ঘোরের মধ্য থেকে বেরোতে পারছে না। মস্তিষ্কের সঙ্গে ষড়যন্ত্রও বিকল হয়ে গেছে যেন। শম্ভু ওর গলায় চিঠির ব্যাগটা ঝুলিয়ে দিয়ে ওকে তুলে ধরে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে নিয়ে এলো। ও নেমে আসে প্রায় বাহ্য জ্ঞানহীন অবস্থায়, কিন্তু ওর মাথা লোকটার ঘাড়ে, দেহের ভর লোকটার উপর এমনভাবে ছাড়া যে ও পাশ থেকে সরে গেলেই ও মাটিতে পড়ে যাবে। বৃষ্টি থেমে এসেছে অনেকটাই, তবু ঝিরঝির করে পড়েই যাচ্ছে। সারা উঠোন জুড়ে কাদা আর ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে দিয়ে বাইরের দরজা পর্যন্ত নিয়ে এসে লোকটা ওর হাতে ছাতাটা ধরিয়ে দেয়। আপনি তো ঠিকমতো দাঁড়াতেও পারছেন না। এই অবস্থায় সাইকেল চালিয়ে ফিরতে পারবেন তো নাকি? মুখ দিয়ে কথা বেরোচ্ছে না লোকেনের। পাথরের মতো আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে, কেমন একটা অন্যমনস্ক, বেভুলো দৃষ্টি। কি হলো, কিছু তো বলুন। এই অবস্থায় সাইকেল চালিয়ে স্টেশনে পৌঁছতে পারবেন তো? ওর কনুইয়ের কাছটা চেপে ধরে ঝাঁকি দিতে গিয়ে শম্ভু টের পায় লোকেনের গা জ্বরে পুড়ে যাচ্ছে। দুপাশ থেকে হাত দিয়ে ধরতেই সমস্ত শরীরের ভরটা লোকটার গায়ের উপর ছেড়ে দেয় লোকেন। ধমকে ওঠে লোকটা। বলেছিলাম ওদিকে তাকাবেন না, বারবার বলেছিলাম ওদিকে না তাকিয়ে নেমে আসুন তাড়াতাড়ি, ছুটে হোক দৌড়ে হোক নিচে নেমে আসতে, এখন বুঝুন। বেগতিক বুঝে সাইকেলটা রডে চাপিয়ে প্যাডেল করে ওকে নিজের বাড়িতে নিয়ে আসে শম্ভু। সারা রাতটা প্রায় অচেতন অবস্থাতেই কাটে লোকেনের। সকালে সম্বিত ফিরে পেয়ে বিছানায় উঠে বসতে ওকে বড় কাপে 1 কাপ লিকার চা খেতে দেয় শম্ভু। বিস্ময়ের ঘোর কাটেনি এখনো লোকেনের চোখ থেকে। শম্ভু পাশে বসে বলে, আসলে আপনার কোনো দোষ নেই, দোষটা আমারই। ওই বাড়িটা এমনিতে আমার জিম্মাতেই থাকে। কুরিয়ারে তনার চিঠি আসলে আমিই নিই। খামের ওপর আমারই নম্বর থাকে, তাই ডেলিভারির লোক আমাকেই ফোন করে। আমিও করেছিলাম, খামের ওপর নম্বরটায় আমিও ফোন করেছিলাম, কিন্তু কেউ ধরেনি। হ্যাঁ, আমি মিসড কল দেখলাম। আসলে আমি তখন ফোনটা বাড়িতে ফেলে বেরিয়ে এসেছিলাম। ফোনটা কাছে থাকলে এসব কোনো সমস্যাই হতো না। আপনাদের কুরিয়ারের আগের ওই লোকটা আমাকে ফোন করেই আসতো, আমি সই করে চিঠিপত্র সব নিতাম। মাসিমা মেসোমশাইয়ের সঙ্গে ওর দেখা হয়েছে, কিন্তু 1-8 মিনিটের বেশি কথা হয়নি কোনো দিন। আমার সঙ্গে কি একটু বেশিই কথা হয়ে গিয়েছিল? হ্যাঁ, ওরা বড় জোর মিনিট 10-এর বেশি এদিকে থাকতে পারে না, মানে এই দুনিয়ায়। এই দুনিয়ায় বলতে
সবটা খুলে বলা কঠিন, শুধু একটু জেনে রাখুন, তনার চিঠি আসার সময় হলে ওরা এদিকে আসেন, কিছু সময়ের জন্য এই দুনিয়ায় থাকেন, তারপর ওদিকে চলে যান। চিঠিটা না দিতে এলে আপনার সঙ্গে ওদের কোনো দিনই দেখা হতো না। আমার সঙ্গে ছাড়া কারোর সঙ্গেই হয় না। কিন্তু প্রতি মাসে চিঠি তো আসে, ব্যাংক অ্যাকাউন্টে টাকাও তো জমা পড়ে। কে পাঠায়? ওরা না থাকলে কেন পাঠায়? সে আমি জানি না। তনা বেঁচে থাকতে সেই যে শেষবার চিঠি এসেছিল, তখন মাসিমা মেসোমশাই বেঁচে ছিলেন। চোখ অপারেশনও হয়েছিল মাসিমার, আমি সব ব্যবস্থা করেছিলাম। তারপর তো ওরা চলে গেলেন, কিন্তু টাকা আসা আর থামল না। প্রতি মাসে এই সময় নাগাদ চিঠি আসে, টাকাও ঢুকে যায় 26 তারিখে। হাঁ করে তাকিয়ে আছে লোকেন। শম্ভু বলে, ভেবো না সেই টাকা আমি নিজের পকেটে পুরি। একটা পয়সাও এদিক ওদিক হলে আমার মারাত্মক কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তাই পুরোটাই ওই বাড়ির মেনটেনেন্সের কাজে লাগাই। আর 10টা বাড়ির মতো মানুষের বাসের উপযুক্ত করে রাখি। বাড়িতে ল্যাব কুকুরটা আছে, ওটা তনার কুকুর, বাবা মার কাছে রেখে গিয়েছিল। ওটার দেখাশোনার ব্যাপার আছে। পাড়ার লোকজন জানে ওই বাড়িতে কেউ থাকে না, মানে ওই জানকী ব্যানার্জি আর ওর স্ত্রী আর নেই। ও বাড়িটা তো একেবারে ভেতর দিকে। তাছাড়া ও পাড়ার লোকজন নিজেদের নিয়েই ব্যস্ত, কে আর কার খবর রাখে আজকাল। তবে ওদের দেখা যায় না তা তো নয়, এই আপনিই তো যেমন দেখতে পেলেন। শুকিয়ে আসা গলায় ঢোক গেলে লোকেন। তাহলে আমি এখন কি করব? সামনের মাসে যখন আবার চিঠি আসবে, কোন সাহসে ঢুকবো ওই বাড়িতে? গেট খুলে ভেতরে পা দেওয়ার আগেই তো ভয়ে মরে যাব। না না, ভয়ের কিছু নেই। চিঠি হাতে পেলে তো আপনি আমায় আগে ফোন করবেন। বাড়ির সামনে এসে আর একটা ফোন করলেই আমি বেরিয়ে এসে চিঠি নিয়ে যাব। আপনি কি সারা দিন রাত ওই বাড়িতেই থাকেন? না মানে আপনার তো নিজের বাড়ি ঘর আছে, নিজের কাজকর্ম। না, সব দিন রাত আর পারি কোথায়। তবু দিনে 2বার করে আমায় ওই বাড়িটায় যেতেই হয়। বাড়িটা সাফসুতরো রাখতে হয়, তার উপর আবার তনার কুকুরটা আছে। আমি না গেলে ওটাকে কে খাওয়াবে? আমার বন্ধুর শেষ স্মৃতি, ওটার মধ্যে দিয়েই তো ও আমার সঙ্গে যোগাযোগ রাখে। আঁতকে উঠে খানিকটা পিছনে সরে যায় লোকেন। ওর চোখে আতঙ্ক দেখে শম্ভু বলে, ভয়ের কিছু নেই, আমি ভূত প্রেত কিছু নই, তোমারই মতো মানুষ। আর মানুষ বলেই কৃতজ্ঞতা কিছু তো একটা থাকে। এই ব্যানার্জি বাড়ির কাছে আমার অনেক ঋণ। আমার মা এদের বাড়ি কাজ করতেন, তাই ছোটবেলা থেকে ওই বাড়িতেই মানুষ। তনার সঙ্গে বন্ধুত্ব, তাই ছাড়তে পারবো না। যতদিন বেঁচে আছি বাড়িটার দায়িত্ব আমাকেই নিতে হবে। তারপর কি হবে জানা নেই। খাটের কোণে লোকেনকে কাঠের মতো বসে থাকতে দেখে লোকটা বলে, বাড়িতে ফোন করে দিয়েছেন? কাল রাতে বাড়ি ফেরেননি? ওরা নিশ্চয়ই খুব চিন্তা করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। পকেট হাতড়ে ফোনটা বের করে বাড়িতে ফোন করে লোকেন। পরের ট্রেনটা ধরে ফেরার কথা জানিয়ে শম্ভুর দিকে তাকায় কৃতজ্ঞ চোখে। কাঁচুমাচু মুখে বলে, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব জানা নেই দাদা। আপনি আমার জন্যে যা করলেন সে আর কি বলবো। আশা করি আবার দেখা হবে সামনের মাসে আবার। শম্ভু মৃদু হাসে।
লোকের নিজের সাইকেলটায় উঠে বেরোতে যাচ্ছিল। লোকটা ডাকে, পিছনে ডাকলাম, মাফ করবেন। যাওয়ার আগে আমি শুধু একটা কথাই বলে রাখতে চাই, যা দেখলেন, যা যা জানলেন, ভুলেও বাইরের কারোকে গিয়ে কিচ্ছু বলবেন না। একটা কথাও বাইরে বেরোলে কিন্তু আপনার ভয়ানক বিপদ হয়ে যাবে। জানবেন, হাওয়ারও কিন্তু চোখ কান খোলা, এপারে হোক কি ওপারে। হাওয়া বইছে সব জায়গায়, তাই সাবধান। যাই হোক, ভালো থাকবেন। সামনের মাসে আবার এই সময় দেখা হবে। ধন্যবাদ।